তুমি ভেবো না মা, যাতে এবার তুমি মণ্ডপে যেতে পারো আমি সেই ব্যবস্থাই করব। যদি কাউকে চলে যেতেই হয় তাহলে সেটা শ্যামা যাবে। পুজোয় দুর্গা প্রতিমা বিসর্জনের সাথে সাথে এই বাড়ির মন্দির থেকে শ্যামারও বিসর্জন হবে। এটা আপনাকে স্বীকার করে নিতেই হবে। শ্যামা আপনার অতীত, আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ। মাজননী, বলছিলাম কি যে ওই গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো কি কিছু আনিয়ে রেখে দেবো? ভালো মনে করিয়েছো তো। বলছি জায়ফল আর জয়িত্রী এনে রেখো, বুঝেছো? কে আবার বিরিয়ানি খেতে চাইবে? ও বাসমতি চাল 10 কিলো। হ্যাঁ, বিরিয়ানি খেতে চাইলে তখন মুশকিলে পড়ে যাবো। সে আর বলতে মাজননী, বদদাবাবু তো সেই বিরিয়ানি আবার ক্লাবের ছেলেদের জন্য নিয়ে যেতে চাইবে। আরে ক্লাবের ছেলে অবধি পৌঁছবে কি? আমার অশোকই তো তার আগে খেয়ে শেষ। যাকে বাদ দাও। বলছি যে বাড়ির যা যা জিনিসপত্র লাগবে সমস্ত কিন্তু মনে করে আনতে হবে। হ্যাঁ, ভুলে যেও না জানো। আর বড় বৌমা, ফর্দ কি আমি কর? দিদি, এসব নিয়ে তুমি কেন এত ভাবছো বলো তো? আমি যাবো তো বৃন্দাবনদার সাথে, দুজনে মিলে একেবারে গুছিয়ে বাজার করব। হ্যাঁ, তুমি গেলে আর চিন্তা কি? আমি জানি তখন ঠিকঠাক জিনিসপত্র আসবে। বৃন্দাবনটা যত বুড়ো হচ্ছে দিনে দিনে তত ভুলও হচ্ছে। মাজননী, তুমি কি বলছো গো? আমার নামে তোমার ছোট বৌমা দিনে দিনে কুড়ে হচ্ছে। শোনো না, এদিকে শোনো। মা, তুমি আমাকে জোরে জোরে ডাকছো, যাকে ডাকা তাকে ডাকছো না। সে ঘাপটি মেরে ঘরের মধ্যে বসে আছে। বটিদি, মায়ের যখন যাকে দরকার পড়বে ঠিক ডেকে নেবে। তুমি একদম চুপ করো। মা, তুমি বলো পুজোর সময় কি রান্না হবে, তার কি বাজার হবে, মাসকাবাড়ির বাজার, এগুলোর লিস্ট তোমাকে কে করে দিত? শ্যামাই তো। তাছাড়া কে? আর দেখো এখন কেমন ফাঁকিবাজ হয়েছে। তুমি কিছু বলছো না কেন ওকে? সেই তো কিছু বলছি না কেন। কেন ফাঁকি দিয়ে বেড়াচ্ছে? এই বস 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 বস, এখানে বস। বসে আমাকে বল যে কি কি লাগবে, একটু ভাবনা চিন্তা কর। রান্না বান্না হবে, আমাকে সব দায়িত্ব নিতে হবে নাকি? তোকে নতুন করে কি বোঝাবো বলতো? তুই জানিস না বাড়িতে তো সব কটা বাচ্চা, আর তাদের আলাদা আলাদা ফরমাইশ। এমনকি তোদের বাবারও কি ফরমাইশের শেষ আছে? অষ্টমীর দিন লুচি আলুর দম চাই, নবমীর দিন পাঠার মাংস। হ্যাঁ, পাঠার মাংস তো বাড়ির শুদ্ধ লোকেরই চাই। হ্যাঁ, শুধুমাত্র আমার শ্যামা ছাড়া। আমার শ্যামা বড় ভালো মেয়ে। আলু সেদ্ধ ভাত দাও, তাই সোনা মুখ করে খেয়ে নেবে, তাই না? বলছি যে বড় বৌমা, এবার তো মনে হচ্ছে বাড়ির বাইরে খুব একটা যাওয়া যাবে না। এ যা ভাইরাস, এ তো মনে হচ্ছে সারা জীবনই থাকবে। কিন্তু মা তো আসছে, মায়ের পুজোর নিয়মকানুন তো পালন করতেই হবে। সেটুকু নিয়মকানুন পালন করে প্যান্ডেলে গিয়ে ওই অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতেই আনন্দ করি আমরা। পরিবার শুধু লোক, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, তাই করি। সুতরাং বুঝতে পারছো তো তোমার কত দায়িত্ব? হ্যাঁ, হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? সংসারের কাজে মন দে। নে ফর্দ লেখ, শুরু কর। করে দেবে মা, শ্যামা ঠিক ফর্দ করে দেবে। আর তুমি না বললে ও ঠিক করেই দিত। কি শ্যামা, তাই তো? মা, বলছিলাম কি তোমাদের একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলে ফেলো না। 1 মিনিট দাঁড়াও। নিখিল বাবু, নিখিল বাবু একবার নিচে আসবেন। দেখলে বড় বৌমা, সবসময় নিখিল বাবুকে ওর কি দরকার? কেন নিখিল বাবু ছাড়া তুমি আমাদের কোনো কথা বলতে পারো না? আমরা তো সবাই রয়েছি, বলো না। না না মা, একটু দাঁড়াও না। নিখিল বাবু আসলেই আমি বলছি। কি হয়েছে? কি হয়েছে মা? বলছিলাম কাল রাতে আপনাকে যে কথাটা বললাম সেটা বোধহয় আপনি কাউকে এখনো বলেননি। না। আমার মনে হয় সেটা কিন্তু সবাইকে এখনই বলে দেওয়া উচিত। কি কথা ছোট কর্তা? ওই
বাবা, দুজনের এই ইশারা থামুক, তার আগে আমি আমার কথাটা বলে নিই। শোনো মাম, এবার পুজোয় তোমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাড়ির সবচেয়ে ছোট বাচ্চাটাকে সামলে রাখা। মুন্নির দেখাশোনা করবে, আর পুজোর যা কিছু আয়োজন নিখিল শ্যামা সামলে দিতে পারবে। ওইদিকে একদম মাথা গলাতে যাবে না, কেমন? মনে থাকবে তো? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আমিও এটাই ভাবছিলাম, জানো তো। আমি আর একটা কথাও ভাবছিলাম শ্যামা, বলছিলাম এইবার পুজোয় যদি রান্না বান্নার দায়িত্বটা আমাকে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। না মানে তোমরা দুজন পুজোর ওখানে বিজি থাকবে, তো আমি তো বাড়িতেই থাকবো। আমি সবার জন্য রান্না বান্না ঠিক করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না আমার। মাম, একটা কথা বলছি, কিছু মনে করো না। দেখো, এত রান্না তুমি কি একা হাতে সামলাতে পারবে? মানে পুজোর সময় এক এক বেলায় এক এক রকম রান্না হয়, তাই বলছিলাম। শ্যামা, আমি জানি আমি তোমার মতো রান্না করতে পারবো না, আর তাছাড়া এই বাড়ির সবাই তোমার রান্না খেতেই বেশি পছন্দ করে। কিন্তু তারপরেও বলছি, মানে এই বছরটা যদি শুধুমাত্র আমার ইচ্ছে করছে বলে সবাই এই দায়িত্বটা দেয়, মানে তোমরা এটা ধরে নিতেই পারো এটা আমার শেষ আবদার। শেষ আবদার মানে? মানে আমার রান্না খেলে হয়তো আমি চলে যাওয়ার পরেও তোমাদের সবার আমার কথা মনে থাকবে। চলে যাবে মানে মাম, কোথায় যাবে তুমি? আমি বলছি শোনো, কাল রাতে আমার আর মামের মধ্যে কথা হয়েছে। উনি ভালোভাবেই জানেন আমরা কেন বিয়ে করেছিলাম, আর আমাদের অবজেক্টিভ যখন কমপ্লিট হয়ে গেছে উনি আর এই বাড়িতে থাকতে চান না। আর আমিও মনে করি এটাই ঠিক। দেখো, ওনার সামনে একটা লম্বা জীবন পড়ে আছে। আর তাছাড়া শ্যামা, আমি তো সবসময় তোমাকেই ভালোবেসেছি। তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। মামকে আমি নিজের ভালো বন্ধু মনে করি, আর এটা উনি ভালোভাবে জানেন। আর আমরা যেদিন বিয়ে করতে যাচ্ছিলাম, যাওয়ার আগে আমি সব ক্লিয়ারলি ওনাকে বলেছিলাম। আমি জানি আপনি আমাকে কোনোভাবেই ঠকাননি নিখিল বাবু। সবাই এই বিয়েটাকে সত্যি মানলেও আমরা জানি আসলে এটা কি। কিন্তু ছোট কর্তা, শ্যামা প্লিজ, শ্যামা বোঝার চেষ্টা করো। তোমার ফিরে আসার পর সবাই সমালোচনা করা শুরু করেছে। সবাই বলছে আমি নাকি দুজন বউ নিয়ে সংসার করছি, কিন্তু এটা তো পুরোপুরি ভুল। আর এই ভুলকে আর বাড়তে দেওয়া যাবে না। আমাদের পরিবারের রেপুটেশন, মামের রেপুটেশন, এভরিথিং ইজ অ্যাট স্টেক। তাই আমরা ডিসিশন নিয়েছি, দশমী কাটিয়ে মাম এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর ততদিন যদি বাড়িতে থেকেই আনন্দ করেন ভালো হয়। শ্যামা, তোমাকে তো ক্লাবের পুজোতে যেতেই হবে। তোমার ছাড়া ছেলেরা অসহায় বোধ করে, মানে তোমার ছাড়া দুর্গাপুজো কমপ্লিটই হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি আর বড় বৌদি মুন্নির দায়িত্ব ভাগাভাগি করে নাও। মাম থাকতে থাকতে জেনে নাও যে কি কি করতে হয়, কারণ এবার থেকে তোমাকেই মুন্নিকে বড় করতে হবে। চলে যাওয়ার কথাটা কি ছোট কর্তা মামকে বলেছে, নাকি মাম নিজেই ঠিক করেছে? না না, ও কেন ত্যাগ করবে? ওর তো কোনো দোষ নেই। কাউকে যদি এই সংসার ত্যাগ করতে হয় তাহলে সেটা আমি করব। কিন্তু ছোট কর্তা, এটাতে তো মামের সঙ্গে অন্যায় করা হবে। আমার কি মনে হয় জানো তো শ্যামা, চলে যাওয়াটা না, বরং এখানে থাকাটাই অন্যায়।
হ্যাঁ গৌরী বলো, সব ঠিকঠাক আছে তো? কেউ কোনো সন্দেহ টন্দেহ করছে না তো? সন্দেহ করা অত সহজ নয়, কারণ গৌরীদাসী যে কাজে হাত দেয় সে কাজে কোনো ত্রুটি রাখে না। বটেই তো, বটেই তো, ঠিক। আমি এখানে একেবারে সেট হয়ে গেছি, থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে, সুন্দর থাকার জায়গা পেয়েছি, নিখিলের দেখাও পেয়েছি, কিন্তু শ্যামার দেখা আমি এখনো পাইনি। নিখিলের সঙ্গে দেখা হয়েছে? গৌরী গৌরী, ও কিন্তু খুব ধূর্ত। নিখিলের চোখকে ফাঁকি দেওয়া কিন্তু সহজ নয়। হ্যাঁ, ও কিছু বুঝতে পারেনি তো। রুক্মিণীদি, ও যেরকম ধূর্ত সেরকম তো দয়ারও সাগর। কেন, তুমি তো আমাকে বলেছিলে যে দুঃখ দেখলে ওর প্রাণ কাঁদে, কেঁদেওছে। কিন্তু কিন্তু শ্যামাকে শাস্তি দেওয়ার আগে, শেষ করার আগে শ্যামার সঙ্গে একটিবার পরিচয় হবে না আমার? কিন্তু কি করে করি বলো তো রুক্মিণীদি, কি করে দেখাটা করি? তুমি একটা প্ল্যান বলতে পারো? প্ল্যান? দেখো, আমার ধারণা যে পুজোর সময় ছাড়া এখন প্যান্ডেলে শ্যামা আসবে না। আসলে সদ্য বেঁচে ফিরেছে তো, নিখিল একটু প্রোটেক্টিভ, বুঝলে তো ওর ক্ষেত্রে। নিখিল বোধহয় ইচ্ছে করেই ওকে এসবের মধ্যে রাখেনি। আর ওই গানের যে অনুষ্ঠান, সেটাতে তো নিশ্চয়ই শ্যামা আসবেই। তার আগে আমার মনে হয় না গো যে নিখিল ওকে এসবের মধ্যে যুক্ত করবে। বুঝতে পারছো তুমি? পারছি, কিন্তু শ্যামাকে যে বাড়ি থেকে বের করা দরকার। আচ্ছা গৌরী, মাম মাম মানে একদম শ্যামার মতনই একটা দেখতে মেয়ে, কিন্তু ফর্সা, তাই তো? ঠিক তো। ওই মাম এসেছিল প্যান্ডেলে, তোমার সঙ্গে কি মামের দেখা হয়েছে? কই না তো। আসতে পারে, জানো, আমার মনে হয় ওই মাম প্যান্ডেলে আসতে পারে, কারণ ওকেই হয়তো পুজোর দায়িত্বটাই তো এবছর দেবে। আসলে এটা তো ওই মামের বিয়ের পরে প্রথম পুজো, আর শ্যামা নিখিলের না অনেক বাড়াবাড়ি আছে, জানো তো। হয়তো মায়া করে দেখো মামকেই পুজোর দায়িত্বটা দিল এবছর। ওকে দিয়েও আমার কিছু কিছু কাজ চলতেই পারে। সবার সঙ্গে তোমার দেখা হবে গৌরী, আসবে তো সবাই। আর শোনো, তুমি আর রাধা এই বিষয়ে কিন্তু আমার সাথে ছাড়া আর কারোর সাথে আলোচনা করবে না। আমি চাই না যে কোনো ছোট্ট একটা ভুলও হোক। এখানে তোমাদের দুজনকে প্রত্যেকে চেনে, তাই আমি চাই না যে কেউ জানুক যে তোমাদের সঙ্গে আমার কোনো রকম যোগসূত্র আছে। আর শোনো শোনো রুক্মিণীদি, রুক্মিণীদি, কেউ বোধহয় এসেছে, বুঝলে? আমি এখন ফোনটা রাখছি, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখো 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 রাখো। দেখো শ্যামা, আমার বাকি জীবনটা আমি ঠিক কিভাবে কাটাবো সেটা আমি জানি। আমার গান আছে, আমার ফ্যামিলি আছে, সেখানে আমার বাবা মা মনি সবাই আছে। তাই আমিও চাই আমার সেই পরিচিত দুনিয়ায় আবার ফিরে যেতে। ওখানে গিয়েই হয়তো আমি খুশি থাকব। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি বাকি জীবনটা ঠিক কাটিয়ে নিতে পারবো। শোনো, তুমি বরং আমার কথা ভুলে শুধু এই সংসারের কথা ভাবো। কতগুলো দিন বাদে তুমি ফিরে এসেছো, নিজের সংসারের দায়িত্ব নিজেই নাও শ্যামা। আর এই কয়েকটা দিন তো আমি শুধু তোমার হয়ে এই সংসারের প্রক্সি দিয়ে এসেছি। এ আবার কি কথা বলছো মা? হ্যাঁ, শ্যামাকে আমি ভালোবাসি বেশি ঠিকই, তাই বলে শ্যামার সঙ্গে তুলনা করে তোমাকে কোনোদিন ছোট করেছি? হ্যাঁ, না না মা, তুলনা করার কথা বলছি না। আমি তো শ্যামাকে বলছি, ধরে নাও এই নাটকটাই আমি শুধুমাত্র নিখিলবাবুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি, কিন্তু বাস্তব জীবনে তুমি তো নিখিলবাবুর আসল স্ত্রী। তাছাড়া নিখিলবাবু নিজেও তাই মনে করে। খুব ভালোবাসেন উনি তোমাকে। আমার কি মনে হয় জানো তো,
তোমাদের দুজনেরই সারা জীবন একসঙ্গে থাকা উচিত। দেখো, বাড়ির সবাই তোমাকেই ছোট বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সবাই চায় যে এই সংসারে তুমিই থাকো। তাই নিজের সংসারের দায়িত্ব নিজের কাছে আবার নতুন করে তুলে নাও শ্যামা। এত সুন্দর সংসার পেয়েছো, এত সুন্দর স্বামী পেয়েছো, সত্যি সবাই তোমাকে কত ভালোবাসে। ইউ আর সো লাকি শ্যামা। দেখো, এই সংসারটা শুধু তোমার আর কারণ না। আর তোমাকে ছাপিয়ে যাও আমার কেন, কারোর পক্ষেই সম্ভব না। হ্যাঁ, আমরা সবাই জানি যে তুমি খুব ভালো মানুষ, কিন্তু তুমি একটু চালাকও আছো। এটা আবার কেমন মন্তব্য মা? প্লিজ শ্যামার ব্যাপারে এইভাবে কথা বলবেন না। একদমই তাই। আমার শ্যামা একটু জেদি হতে পারে, কিন্তু চালাকি কারোর সঙ্গে কখনো করেনি ও। দেখলে তো শ্যামা, তোমাকে কেউ কিছু বললে সবাই কেমন রেগে যায়, ভালোবাসে বলেই না। আর নিখিল বাবু, প্লিজ কিছু মনে করবেন না, আসলে শ্যামাকে এটা বোঝানোর জন্যই আমি ওকে চালাকটা বলেছিলাম। সত্যি শ্যামা, নিজের ভালোবাসার বন্ধনে সবাইকে এমনভাবে জড়িয়ে নাও যে সেই জাল কেটে কারোর পক্ষে বেরোনোই সম্ভব হয় না। আর সেই জালের মধ্যে যদি আমি কোনোদিনও ঢোকার চেষ্টা করি, পারবো? কোনোদিনও ঢুকতেই পারবো না। এখনো যেমন আউটসাইডার হয়ে আছি, সারাটা জীবন এইভাবেই এই পরিবারের আউটসাইডার হয়েই আমাকে থাকতে হবে। তাই ভাবলাম সময় থাকতে থাকতে চলে যাওয়াই ভালো। পুজোর কটা দিন না হয় তোমাদের সবার সঙ্গে আনন্দ করি, তারপরে চলে যাব। আর তারপর থেকে মুন্নি তোমাদের কাছেই মানুষ হবে। তোমাদের জীবন ঠিক আগে যেমন ছিল, আবার ধীরে ধীরে সেই ছন্দেই ফিরে আসবে। ও হ্যাঁ, এবার তো আবার বাড়িতে নতুন সদস্য আসবে। নতুন সদস্য মানে? তোমার নাতি নাতনি। কি শ্যামা, তাই তো? তোমার আর নিখিল বাবুর সন্তান এবার এ বাড়িতে আসবে তো? এইসব কথা কি বলছে মাম? আর হঠাৎ বাচ্চার কথাই বা বলছে কেন? তবে কি চিঠিগুলো মাম পেয়েছে? না না, মাম পেলে ও তো আমাকে বলতো, কিন্তু মাম যদি চলে যায় তাহলে যে অনেক বড় অন্যায় হবে। না না, এটা হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ছোট কর্তার সঙ্গে আমার কথা বলা দরকার। ছোট কর্তা, একবার একটু এদিকে আসবে। কি হয়েছে? তোমার সঙ্গে জরুরি কথা ছিল। শ্যামা, জরুরি কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু কারণ আমি জানি তুমি কি বলতে চাও। মা এই বাড়ি থেকে চলে গেলে ওনার ভীষণ কষ্ট হবে, খারাপ লাগবে ওনার, এটাই বলতে চাইছো তো? বাট দ্য রিয়ালিটি ইজ এটাই মামের জন্য ঠিক। তাই আমরা কেউ ওনাকে আটকাবো না। শ্যামা, কেন বুঝছো না? আমার আর মামের মধ্যে কখনো স্বামী স্ত্রী সম্পর্ক ছিল না। আর মাম কেন? আমি কোনো মেয়েকেও কখনো তোমার জায়গা দিতে পারবো না। আর এটাই ফ্যাক্ট। আমি মামের থেকে একটা সাহায্য চেয়েছিলাম, উনি আমার সাহায্য করেছিলেন। এই যে বিয়েটা হয়েছে সেটা মন থেকে হয়নি, এটা পুরোটাই একটা নাটক। প্রয়োজনে সবার সামনে আমরা স্বামী স্ত্রী শুধু সেজেছিলাম, দ্যাটস ইট। ছোট কথা যাই বলুক, আর মাম নিজেও সামনে যাই দেখাক না কেন, আমি বুঝতে পারছি ও এটা মেনে নিতে পারছে না। ও চোখ মুখ অন্য কথা বলছে। তাছাড়া ওর চলে যাওয়াতে খারাপ লাগাটা তো অস্বাভাবিক কিছু না। ও তো ছোট কর্তাকে সত্যি ভালোবাসে। আর ছোট কর্তা কেমন নিষ্ঠুরের মতো ওর সামনে বলেই যাচ্ছে যে ও শুধু আমাকে ভালোবাসে।
না না, এটা ঠিক হচ্ছে না। একবার সুযোগ করে ছোট কর্তার সঙ্গে বলতেই হবে। মামির সঙ্গে এই অন্যায় হলে এই পরিবারেরও অমঙ্গল হবে, আবার অশান্তি নেমে আসবে। যদি মাম এখান থেকে চলে যাওয়ার পর একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে না পারে, তাহলে তার দায় বর্তাবে আমাদের এই পরিবার। আর এটাও তো সত্যি, মাম এখান থেকে চলে গেলে ও যে ভালো থাকবে না। না না কৃষ্ণ, আমার জন্য মাম কষ্ট ভোগ করবে, এটা আমি হতে দিতে পারি না। ওকে আটকাতেই হবে, যেভাবেই হোক ওকে আটকাতেই হবে।